23শে জুন 1757। পলাশীর প্রান্তরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ বাহিনীর সাথে যুদ্ধ চলছে নবাবের বিশাল সৈন্যবাহিনীর। কিন্তু আসলেই কি যুদ্ধ চলছে? নবাবের এত বড় সুসজ্জিত বাহিনী ইংরেজদের সামনে চুপচাপ দাঁড়িয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত হতে দেখছে। সত্যিই কি সেদিন নবাবের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছিল? নবাব চাইলে কি ইংরেজদের পরাজিত করতে পারতেন না? তখনকার প্রভাবশালী ব্যক্তিরাই বা কেন নবাবের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করল? বাংলার নবাবদের মধ্যে এরকম ষড়যন্ত্র এর আগেও ঘটেছে। স্বাধীন বাংলার নবাবের অভ্যন্তরের সমস্ত ঘটনা জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। 1757 সালে পলাশী যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়। তবে বাংলার নবাবগঞ্জ যে সত্যিই স্বাধীন ছিল তা পুরোপুরি জোর দিয়ে বলা যায় না। বাংলার নবাবদের দিল্লি সম্রাটকে রাজস্ব ও ভেট পাঠাতে হতো। তাহলেই দিল্লির সুলতান তাদের নবাবী সনদ পাঠাতেন, অথবা সুলতান নিজেই তার মনোনীত ব্যক্তিকে বাংলার সুবেদারির দায়িত্ব দিয়ে পাঠাতেন। যেমন আকবর তার সময়ে মানসিংহকে বাংলার সুবেদারির দায়িত্ব দিয়ে পাঠান এবং আওরঙ্গজেব তার মামা শায়েস্তা খানকে বাংলার দায়িত্ব দিয়ে পাঠান। মুঘল সাম্রাজ্য এরকম মোট 12টি সুবাতে বিভক্ত ছিল। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। মুঘল সাম্রাজ্যের এই দুর্বলতার সুযোগ নিয়ে সব সুবার সুবেদারগণ নিজেদের অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে নবাব হন। মুঘল সাম্রাজ্যকে তারা সবাই রাজস্ব পাঠানো বন্ধ করে দেন। কিন্তু বাংলার নবাব তখনও মুঘলদের রাজস্ব পাঠাতে থাকে। অর্থাৎ বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ বাংলাকে স্বাধীন ঘোষণা করলেও মুঘলদের আনুগত্য থেকে সরে আসতে পারেননি। তাই বাংলাকে তখনও স্বাধীন বলা যায় না। এছাড়াও নবাব মুর্শিদ কুলি খাঁ নিজেও বাঙালি ছিলেন না। তার জন্ম দাক্ষিণাত্যের এক হিন্দু পরিবারে। তার নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র। ইরানের বণিক হাজী শফি ইস্পাহানি তাকে কৃতদাস হিসেবে কিনে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেন এবং নতুন নাম দেন মির্জা হাদি। হাজী শরীফ ইস্পাহানি মুঘলদের অধীনে বিভক্ত প্রদেশে দেওয়ান পদে চাকরি করতেন। তার মৃত্যুর পর মির্জা হাদি সেই পদে অধিষ্ঠিত হন এবং সুলতান আওরঙ্গজেবের বিশেষ নজরে পড়েন। আওরঙ্গজেব তার নাম দেন কারতালাব খান এবং বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত করেন। তখন বাংলার সুবেদার ছিল আজিম উস শান, যিনি ছিলেন আওরঙ্গজেবের পৌত্র। কিন্তু তারপরেও সুলতান আওরঙ্গজেব সমস্ত কাজে মুর্শিদ কুলি খানের ওপরেই বিশ্বাস করতেন। এতে আজিম উস শান ও মুর্শিদ কুলি খানের মধ্যে অনেক মনোমালিন্য সৃষ্টি হয়। এজন্য মুর্শিদ কুলি খাঁ 1703 সালে তার দেওয়ান দপ্তর মকসুদাবাদে স্থানান্তর করার জন্য সুলতানকে অনুরোধ জানান। সুলতান তাকে অনুমতি দেওয়ার সাথে সাথে আজিম উস শানকে পাটনাতে রাজধানী স্থানান্তর করতে বলেন। সম্রাট আওরঙ্গজেব তখন দাক্ষিণাত্যে অভিযানে ছিলেন। মুর্শিদ কুলি খাঁ সেখানে উপস্থিত হয়ে রাজস্ব সংক্রান্ত সমস্ত বিষয় বুঝিয়ে দেন। এতে আওরঙ্গজেব অনেক সন্তুষ্ট হয়ে তাকে দেওয়ানির পাশাপাশি নায়েব নাজিমের দায়িত্বও দেন। এভাবে মুর্শিদ কুলি খাঁর প্রভাব ও প্রতিপত্তি আরও বাড়ে। এ সময় তিনি নিজের নাম অনুসারে মকসুদাবাদের নতুন নামকরণ করেন মুর্শিদাবাদ। 1707 সালে সম্রাট আওরঙ্গজেব মৃত্যুবরণ করেন। তখন থেকেই মুঘল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে। এরপর সম্রাট আজম শাহ কিছুদিনের জন্য সিংহাসনে বসেন এবং তারপর বাহাদুর শাহ 5 বছর দিল্লি শাসন করতে পেরেছিলেন। 1712 সালে বাহাদুর শাহর মৃত্যুর পরই ক্ষমতার আসল যুদ্ধ শুরু হয়। তার উত্তরসূরিদের মধ্যে আজিম উস শানকে হত্যা করে সিংহাসনে বসেন তার ভাই জাহানদার শাহ। ঠিক তার পরের বছরই অর্থাৎ 1713 সালে জাহানদার শাহকে হত্যা করে ক্ষমতায় আসেন আজিম উস শানের পুত্র ফারুক শিয়ার। সেই বছরই ফারুক শিয়ার আনুষ্ঠানিকভাবে মুর্শিদ কুলি খাঁকে বাংলা, বিহার, উড়িষ্যার নবাবী সনদ অর্পণ করেন। এ সময় মুঘল সাম্রাজ্যের অবস্থাও খুব করুণ ছিল। এত ঘন ঘন সম্রাটদের পরিবর্তনের সুযোগ নিয়ে সমস্ত সুবার সুবেদারগণ নিজেদের স্বাধীন নবাব বলে ঘোষণা করলেন এবং মুঘল সম্রাটকে রাজস্ব পাঠানো বন্ধ করে দিলেন। শুধুমাত্র বাংলা থেকেই দিল্লিতে রাজস্ব পাঠানো হতো। আর্থিক সংকটের মুখে পড়ে সুলতান ফারুক শিয়ার বাংলাতে ইংরেজ বণিকদের বিনা শুল্কে বাণিজ্যের অনুমতি দিয়ে ফরমান জারি করেন। এই ফরমানে ইংরেজ কোম্পানির অনেক সুবিধা দেওয়া হয়, যাতে বাংলাতে নতুন করে অনেক দুর্গ নির্মাণ করার অনুমতিও ছিল। মুর্শিদ কুলি খাঁ তখন এসব দেখে বললেন, বাস অনেক হয়েছে, এবার থেকে আমিই নবাব। এবং তিনি ইংরেজদের বললেন, এখন থেকে এইসব চলবে না, বাংলায় ব্যবসা করতে হলে অবশ্যই শুল্ক দিতে হবে।
এতে ইংরেজরা খুশি না হলেও মেনে নিতে বাধ্য হন। এ সময় নবাব মুর্শিদ কুলি খাঁ তার অধীনস্থ সমস্ত রাজা ও জমিদারদের খাজনা নিয়ে যথেষ্ট সচেতন হন। তার লক্ষ্য ছিল রাজস্ব আয় বৃদ্ধি ও ব্যয় কমানো। তখনকার দিনে সবথেকে ভয়ঙ্কর শাস্তি ছিল বৈকুণ্ঠবাস। খুব নোংরা স্থানে ঝুপড়ি বানিয়ে সব জমিদারদের খাজনা বাকি থাকতো, তাদেরকে ওইখানে বন্দি করে রাখা হতো এবং যতক্ষণ পর্যন্ত তারা খাজনা দিয়ে নিজেদেরকে মুক্ত না করছেন ততক্ষণ ওই শাস্তিই অব্যাহত থাকত। মুর্শিদ কুলি খাঁর সময়ে মুর্শিদাবাদের যথেষ্ট উন্নতি হয়। মুর্শিদাবাদে তিনি মুঘল ঐতিহ্য অনুকরণে একটি দরবার স্থাপন করেন, যেখানে সমস্ত রাজপ্রতিনিধিরা উপস্থিত থাকত। এ সময় হিন্দু মুসলিম সকলেই ব্যবসায়িক ও রাজনৈতিকভাবে অনেক লাভবান ছিলেন। মুর্শিদ কুলি খাঁ তার সংগৃহীত রাজস্ব থেকে কিছু অংশ মুঘল সাম্রাজ্যে পাঠাতে থাকেন, যার পরিমাণ ছিল তৎকালীন সময়ে 1,30,00,000 টাকা। তার বক্তব্য ছিল তার পাঠানো রাজস্ব ছাড়া মুঘল সাম্রাজ্য চালানো অসম্ভব। তবে অনেক ইতিহাসবিদদের ধারণা মুঘলদের প্রতি তার আনুগত্যের কারণে তিনি রাজস্ব পাঠাতেন, যাতে মুঘল সম্রাট তার কাজে বাধা না সৃষ্টি করতে পারে। 1727 সালে মুর্শিদ কুলি খাঁ মারা যান। তিনি তার নাতি সরফরাজ খানকে উত্তরাধিকার মনোনীত করে যান। কিন্তু সেই সময় সরফরাজের পিতা অর্থাৎ মুর্শিদ কুলি খাঁর জামাতা সরফরাজের সিংহাসন আহরণকে মেনে নিতে পারেননি। সুজাউদ্দিন তখন উড়িষ্যার সুবেদার ছিল এবং তার সহকারী ছিল আলীবর্দী খাঁ। নবাব মুর্শিদ কুলি খাঁ যখন সরফরাজকে উত্তরাধিকার মনোনীত করেন, তখন সুজাউদ্দিন নিজের ছেলের অধীনে চাকরি করতে অসম্মত ছিলেন। তখন আলীবর্দী খাঁই তাকে সিংহাসন দখলের পরামর্শ দেয় এবং মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তাকে সমর্থন জানিয়েছিলেন। তখন সুজাউদ্দিন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে মুর্শিদাবাদ দখল করতে আসেন। এটা দেখে সরফরাজের মা তাকে বলেন, ঠিক আছে, তোমার বাবাকেই সিংহাসনে বসতে দাও, বাবার সাথে ঝামেলায় জড়িয়ে কোনো লাভ নেই। এভাবে 1727 সালে সুজাউদ্দিন বাংলার দ্বিতীয় নবাব হিসেবে সিংহাসনে বসেন। মুঘল সম্রাট তাকে সমর্থন করায় তিনি সম্রাটকে প্রচুর উপহার সামগ্রী পাঠান, যাতে খুশি হয়ে সম্রাট মোহাম্মদ শাহ সুজাউদ্দিনকে মোতামুলমূলক আসাদ জং সহ বেশ কিছু উপাধি প্রদান করেন। নবাব সুজাউদ্দিন তার অধীনস্থ জমিদারদের উপর সদয় ছিলেন। জোর জবরদস্তি করে রাজস্ব আদায় তার শাসনে ছিল না। 1732 সালে তিনি নাদের শাহের আক্রমণের ভয়ে ভীত হয়ে তার এক পুত্র ও স্ত্রীকে ওড়িশায় পাঠিয়ে দেন। তিনি তার উত্তরাধিকার হিসেবে সরফরাজ খানকেই মনোনীত করেন। তিনি সরফরাজকে বলেন তার সভাসদদের উপদেশগুলো মেনে নিতে। যদিও তার সভাসদদের মধ্যে হাজী আহমেদ, আলম চাঁদ ও জগৎ শেখের সাথে সরফরাজের খুব ভালো সম্পর্ক ছিল না। দিল্লি থেকে জারি করা ফরমান পেয়ে নবাব সুজাউদ্দিন বিহারের শাসনভার পরিচালনার জন্য আলীবর্দী খানকে সেখানে পাঠান। মূলত তখন থেকেই ষড়যন্ত্র ও ক্ষমতার খেলা শুরু হয়ে যায়। কিছু বছর পরেই এই ষড়যন্ত্র বাস্তব রূপ পায়। সাল 1739। বাংলা তখন বেশ সমৃদ্ধশীল। এ সময় নবাব সুজাউদ্দিনের মৃত্যু হয়। তার ছেলে সরফরাজ খাঁ সিংহাসনে বসেন। ঠিক এই সময়ে ঘটে ইতিহাসের অন্যতম এক নৃশংস ঘটনা। সরফরাজ নবাব হওয়ার 1 বছর হতে না হতেই দরবারের উচ্চপদস্থ ব্যক্তিদের মধ্যে হাজী আহমেদ, আলম চাঁদ, ফাতেহ চাঁদ, জগৎ শেখ সবাই মিলে আলীবর্দী খানকে নবাব হওয়ার জন্য উস্কানি দিতে থাকে। আলীবর্দী খানও পাটনা থেকে নবাব হওয়ার প্রস্তুতি শুরু করেন। এজন্য তিনি দিল্লির দরবারে প্রচুর উপঢৌকন দিয়ে নিজের নামে নবাবী সনদ নিয়ে আসেন এবং মুর্শিদাবাদ দখলের জন্য যুদ্ধযাত্রা শুরু করে। সরফরাজও সে খবর পেয়ে তার সৈন্য নিয়ে আলীবর্দী খানকে প্রতিহত করতে বেরিয়ে পড়েন। সরফরাজ খানের দুর্ভাগ্য যে আলীবর্দী খাঁর মতো একজন দক্ষ সমরবিদ তার প্রতিপক্ষ ছিল। আলীবর্দী, যে ছিল সরফরাজের বাবার সহকারী, সেই সরফরাজের বিপক্ষে বিদ্রোহ করে এবং অসাধারণ দক্ষতা দেখিয়ে যুদ্ধ জয় করেন। আলীবর্দী খাঁ সরফরাজের দুর্বলতাগুলো জানতেন। এছাড়াও এই অল্প কিছু দিনের মধ্যে সরফরাজ সবকিছু গুছিয়ে নেওয়ার মতো সময়ও পায়। সরফরাজ খানের চিন্তা ছিল নাদের শাহ, যিনি সে সময় দিল্লি ও পাঞ্জাব আক্রমণ করেছিলেন। এসব সুযোগ নিয়ে আলীবর্দী খাঁ সরফরাজের সাথে সরাসরি যুদ্ধ করেন, যেটি গিরিয়ার যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধের শুরুতেই নবাব সরফরাজ খান গুলিবিদ্ধ হন, কিন্তু তার সৈন্যরা যুদ্ধ চালিয়ে গেলেও অল্প সময়ের মধ্যেই পরাজিত হয়। সরফরাজ খানকে হত্যার পর আলীবর্দী খাঁ বাংলার নতুন নবাব হন। দক্ষ প্রশাসক হিসেবে তার অনেক সুনাম ছিল। বিশ্বস্ত সব ব্যক্তিকে তিনি দরবারের উচ্চ পদে স্থান দেন। এছাড়াও তাদের সাথে অনেক ভালো সম্পর্ক রাখতেন। ঠিক সেই সময়ে আলীবর্দী খাঁর সেনাবাহিনীতে যোগ দেন মীর জাফর। সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রথম দিকে বীরত্ব দেখিয়ে উচ্চ পদে আসলেও পরে মীর জাফরের সেসব বীরত্ব আর ছিল না।
উচ্চপদে আসীন হয়ে তার লোভ ও উচ্চাকাঙ্ক্ষা বাড়তে থাকে। তবে এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না, কারণ নবাব আলীবর্দী নিজেও এই পথে নবাব হয়েছিলেন। এদিকে তখন নাদির শাহের সেনাপতি আহমেদ শাহ আবদা আলী বারবার ভারতবর্ষ আক্রমণ করে প্রচুর ধন সম্পদ লুট করে নিয়ে যায়। মুঘল সাম্রাজ্য তখন প্রায় ভেঙে পড়েছে। আর্থিক অনটনে সাম্রাজ্যের শক্তিও প্রায় শেষ। শুধুমাত্র বাংলার রাজস্বের ওপরেই নির্ভরশীল হয়ে থাকা মুঘল সম্রাট বাংলার নবাবকে রাজস্ব পাঠানোর জন্য চাপ বৃদ্ধি করতে থাকে। এছাড়াও বারবার বর্গী হামলায় বাংলার অবস্থাও তখন বিপর্যস্ত। কিন্তু দক্ষ শাসকের মতো আলীবর্দীও সবকিছু ভালো মতোই সামাল দিচ্ছিল। তিনি প্রতিবারই মারাঠাদের প্রতিহত করলে মারাঠা সৈন্যরা প্রচুর লুটপাট ও নৃশংসতা চালায়। আলীবর্দী খাঁর রণকৌশলের কাছে বারবার প্রতিহত হয়ে শেষে মারাঠারা ভাবে, ঠিক আছে, এভাবে বারবার আক্রমণ না করে আমরা নবাবের সাথে সমঝোতায় আসি। এভাবে 1751 সালে মারাঠাদের সাথে নবাবের চুক্তি হয়। এই চুক্তিতে বলা হয় মারাঠা সৈন্য আর বাংলা আক্রমণ করবে না, বিনিময়ে তাদের চৌথা অর্থাৎ বাংলায় উৎপাদিত ফসলের 4 ভাগের 1 ভাগ তাদেরকে দিতে হবে। এছাড়াও উড়িষ্যার বেশ কিছু অঞ্চল নবাবের হাতছাড়া হয়ে যায়। এরপর 1761 সালে আহমদ শাহ আবদা আলীর সেনাদের সাথে যুদ্ধ হয়ে মারাঠার শক্তি শেষ হয় এবং তখন থেকেই বাংলায় মারাঠাদের উৎপাত পুরোপুরি বন্ধ হয়ে যায়। এদিকে দিল্লির সম্রাট অর্থাভাবে জগৎ শেঠের কাছে ঋণ নেওয়া শুরু করে। জগৎ শেঠ তখন ছিলেন বাংলার সবথেকে ধনী পরিবারের সদস্য, এমনকি তৎকালীন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যেও তিনি অন্যতম ছিলেন। বাংলার নবাব ও আর্থিক সহায়তার জন্য জগৎ শেঠের ওপর বিশেষভাবে নির্ভরশীল হয়ে পড়েন। আলীবর্দী খাঁর শাসনকালের শেষ 3-4 বছরও খুব সুখকর ছিল না। পরিবারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ও ক্ষমতার লোভে সবাই নিজেদের মধ্যে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে। কিন্তু নবাব আলীবর্দী খাঁ আগে থেকেই সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকার ঘোষণা করেন। আলীবর্দী নিজের কোনো ছেলে ছিল না, তাই তার পৌত্র সিরাজউদ্দৌলাকে তিনি পরবর্তী নবাব হিসেবে ঠিক মনে করেছিলেন। যদিও সিরাজের আচরণ ও চালচলন দরবারের অনেকেরই পছন্দ ছিল না। নবাব আলীবর্দী খাঁর বড় মেয়ে ঘসিটি বেগম, যার স্বপ্ন ছিল সিংহাসন নিজের নিয়ন্ত্রণে রাখা, তিনিও এই ষড়যন্ত্র খেলায় সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেন। ঘসিটি বেগমের 2 বিশ্বস্ত কর্মচারী হোসেন কুলি খান ও রাজবল্লভকে নিজের দলে টেনে নেন। হোসেন কুলি খানকে আকৃষ্ট করতে ঘসিটি বেগম সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম চাল চালতে শুরু করে। সিরাজ এসব বুঝতে পেরে হোসেন কুলি খাঁকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। নবাব আলীবর্দী খাঁ এতে কোনো প্রতিক্রিয়া না দেখালেও দরবারের সবাই খুব ঘাবড়ে যায় এবং সকলেই ভয় পেয়ে যায়। সকলে তখন নিজেদেরকে রক্ষা করা এবং প্রয়োজনে সিরাজের উপর আক্রমণ করার জন্য নিজেদেরকে তৈরি করতে থাকে। ঘসিটি বেগম তারপরেও রাজবল্লভকে সহায়তা করে একটি ক্ষমতার বেষ্টনী তৈরি করতে থাকে। এদিকে সিরাজের দৌরত্ব তখন বেড়েই চলেছে। তার পিতা জয়নুদ্দিন ছিলেন বিহারের শাসক। জয়নুদ্দিন মারা গেলে সিরাজ নবাব আলীবর্দী খাঁর অনুমতি ছাড়াই বিহার দখল করতে বেরিয়ে যান। সেখানে অনেক ঝামেলা হয়। দুর্গের কেউ সিরাজউদ্দৌলাকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিল না। সিরাজ তার সাথে আনা সৈন্যদের নিয়ে আক্রমণ করতে উদ্যত হয়। তখনই নবাব আলীবর্দী খাঁ সেখানে পৌঁছায় এবং কৌশলে সিরাজউদ্দৌলাকে থামিয়ে দেয় এবং তখনই তিনি সিরাজকে পাটনা দুর্গের মধ্যে নিয়ে গিয়ে তার উত্তরাধিকার হিসেবে ঘোষণা দেন। তবে দরবারের লোকজন সিরাজের উপর অনেক বিরক্ত বোধ করতে থাকে। কারোরই তার উপর কোনো আনুগত্য থাকে না এবং এই সময় মীর জাফরও পদোন্নতি পেয়ে নবাবের সেনা প্রধানের দায়িত্ব পান। মীর জাফর নিজেও মনে মনে সিংহাসনের স্বপ্ন দেখতে থাকেন। এভাবে তখনই সিংহাসন নিয়ে একটা ষড়যন্ত্রের জাল ঘনীভূত হতে থাকে। 1756 সালে আলীবর্দী খাঁ মারা যান। তার মনোনীত উত্তরাধিকার সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। কিন্তু দরবারের কেউই তাকে মেনে নিতে চায়নি। সবাই তখন তার মাস্তুতো ভাই শওকত জঙ্গকে নবাব হতে দেখতে চেয়েছিলেন এবং তখন অনেকেই শওকত জঙ্গকে সিংহাসনে বসার জন্য ষড়যন্ত্র করতে থাকে। তখনই রাজসভা হয়ে ওঠে ষড়যন্ত্রের আখড়া। এটা যদিও নতুন কিছু না, কারণ এর আগে সুজাউদ্দিন ও আলীবর্দী খাঁ ঠিক এইভাবেই নবাব হয়েছিলেন। দরবারের অনেক প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন ছিল শওকত জঙ্গের ওপর। নবাব সিরাজউদ্দৌলা এই খবর জানতে পেরে তার সৈন্য নিয়ে শওকত জঙ্গের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এবং পূর্ণিয়াতে গিয়ে শওকত জঙ্গকে হত্যা করার পর সমস্ত ষড়যন্ত্রকারীদের একে একে বন্দী করতে শুরু করেন। ঘসেটি বেগমের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে তাকে তার মতিঝিল প্রাসাদে বন্দী করে রাখা হয় এবং এ সময় রাজবল্লভ ভয়ে পালিয়ে কলকাতার ইংরেজ কুঠিতে আশ্রয় ভিক্ষা করে এবং ইতিহাসের গতিপথের পরিবর্তন এখান থেকেই শুরু হয়।
তবে না নবাব, না ইংরেজ বণিক, না রাজবল্লভ কেউই তখন এই ঘটনার পরিণাম সম্পর্কে অবগত ছিল না। এ বিষয়ে পরে আসছি। আগে কিছু কথা জেনে রাখা ভালো যে সিংহাসনকে ঘিরে এত সব ঘটনাতে সাধারণ জনগণের কোনো সংযোগ ছিল না। তাদের ইচ্ছা বা অনিচ্ছা দ্বারা এসব কিছুই প্রভাবিত হতো না, যদিও জনগণই এসব ঘটনার ভুক্তভোগী হতো। বাংলার নবাবদের সাথে ইংরেজ বণিকদের মনোমালিন্য সেই শুরু থেকেই। মারাঠা আক্রমণের সময়ে আর্থিক সংকট ঠেকাতে নবাব আলীবর্দী ইংরেজদের থেকে বাড়তি শুল্ক আদায় করতে থাকে। এছাড়াও ইংরেজ বণিকরা বাংলার বুকে ফ্রান্স, ডাচ সহ বিভিন্ন শক্তির সাথে লড়াই করতে থাকে। এতে নবাব বিরক্ত হয়ে ইংরেজদের ব্যবসা বন্ধ করতে চাইলে ইংরেজরা অনেক টাকা ক্ষতিপূরণ দিয়ে নিজেদের ব্যবসা অব্যাহত রাখে। ইংরেজরাও তখন অর্থ সংগ্রহের জন্য জগৎ শেঠের সাথে বন্ধুত্ব স্থাপন করে। নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসে ইংরেজদের দৌরাত্ম্য কমাতে উদ্যত হয়। রাজবল্লভকে ধরে এনে তিনি বন্দী করেন এবং পদচ্যুত করেন। ইংরেজরা তাদের কুঠিতে দুর্গ নির্মাণ করছে শুনে নবাব কলকাতায় তাদের দুর্গে আক্রমণ করেন। তিনি তখন ইংরেজ বণিকদের খুব ছোট একটা কুঠিতে বন্দী করে রাখেন, কিন্তু সেখানেই প্রায় সমস্ত বন্দী ইংরেজ বণিকরা মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা ঘটনা নামে পরিচিত। যদিও এই ঘটনার সত্যতা নিয়ে পরে অনেক ইতিহাসবিদ প্রশ্ন তুলেছিলেন, কিন্তু ইংরেজরা এরপর আর থেমে থাকেনি। তারাও চাইতো সিরাজের বদলে অন্য কেউ সিংহাসনে বসুক, যে তাদের স্বার্থগুলো রক্ষা করে চলবে। এদিকে নবাব সিরাজউদ্দৌলাও তার সভাসদদের সবসময় অপমান করত। এতে তার সভাসদরাও তার উপর খুব অসন্তুষ্ট থাকত। দরবার চলাকালেই তিনি জগৎ শেঠকে প্রকাশ্যে চড় মারে। এতে তিনি নবাবের উপর ক্ষিপ্ত হয়। নবাব তার প্রধান সেনাপতি মীর জাফরকেও বরখাস্ত করেন, যদিও পরে আবার তাকে পুনঃপদে বহাল করেন। এসব ঘটনায় নবাবের অগ্রপশ্চাৎ না ভেবে সিদ্ধান্ত নেওয়ার পরিচয় পাওয়া যায়। যদিও অকর্মণ্য ও দুর্নীতিগ্রস্ত মীর জাফরকে পদচ্যুত করা নবাবের সঠিক সিদ্ধান্তই ছিল, কিন্তু তাকে পুনঃপদে ফিরিয়ে আনা নবাবের খামখেয়ালি চরিত্রে ফুটে ওঠে। মোহনলাল ও মীর মদনকে দরবারে উচ্চপদ দেওয়া নিয়ে তখন দরবারে অনেকে অসন্তোষ প্রকাশ করলেও তারা দুজন নবাবের সবথেকে বিশ্বস্ত লোক হিসেবে নিজেদের দক্ষতার প্রমাণ দেয়। কিন্তু নবাবের বিরোধীরা এসব কাজে একটুও খুশি হয় না। এর ফলে যারা এর আগেও নবাব পরিবর্তন ও নবাবকে ক্ষমতাচ্যুত করার খেলায় পারদর্শী ছিলেন, তারা আবার সক্রিয় হয়ে ওঠে এবং এই নবাবকেও সিংহাসনচ্যুত করার একটা পরিকল্পনা শুরু হয়। এদিকে ইংরেজরাও বসে থাকে না। তারা কলকাতার দুর্গ পুনরুদ্ধারের জন্য অ্যাডমিরাল ওয়াটসন ও কর্নেল ক্লাইভকে নেতৃত্ব দিয়ে একটি সেনাদল পাঠান। কলকাতার দুর্গ দখল করে ইংরেজরা হুগলি দুর্গও দখল করে নেয়। ইংরেজদের এই অবাধ্য আচরণ দেখে নবাব সিরাজউদ্দৌলা সৈন্য নিয়ে তাদের উচিত শিক্ষা দিতে যায়। কিন্তু এবার ইংরেজ সৈন্যরা অনেক সুসজ্জিত ও উন্নত থাকার ফলে নবাব তাদের মোকাবেলা করতে প্রচুর সমস্যায় পড়ে এবং ইংরেজদের সাথে সন্ধি করে, যা আলীনগরের সন্ধি নামে পরিচিত। সন্ধির ফলে সব সুবিধা ইংরেজদের পক্ষেই যায় এবং ইংরেজদের প্রভাব ও ক্ষমতা আগের থেকে অনেক বেড়ে যায়। এদিকে নবাবের বিরুদ্ধেও ষড়যন্ত্র তখন পুরোপুরি ঘনীভূত হয়ে গেছে। মীর জাফর সিংহাসনে বসবেন, দরবারের পুরনো লোকের সাথে তার দীর্ঘদিনের বন্ধুত্ব, সবাই মীর জাফরের পক্ষে। এই ষড়যন্ত্রে আরও ছিলেন রায় দুর্লভ, ইয়ার লতিফ খান, জগৎ শেঠ, রাজবল্লভ, ঘসিটে বেগম। জগৎ শেঠের কাছের বন্ধু নদিয়ার রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র ও আরও বেশ কিছু জমিদারও এই ষড়যন্ত্রে যোগ দিয়েছিলেন। এরপর মীর জাফর ইংরেজদের সহায়তা চান। ইংরেজদের বলেন তিনি নবাব হলে ইংরেজদের সমস্ত সুযোগ সুবিধাই দেবেন। ইংরেজরা এমনিতেই সুযোগ সন্ধানী লোক ছিল। এই প্রস্তাব পেয়ে তারা আরও আগ্রহের সাথে গ্রহণ করে এবং ইংরেজরা আরও গভীর পরিকল্পনা শুরু করে। কিন্তু নবাব সিরাজের কাছে এই ষড়যন্ত্র আর গোপন থাকে না। সব জানতে পেরে তিনি মীর জাফরকে বন্দী করেন, কিন্তু পরক্ষণে তার সাথে সব মিটমাট করে নেন। তিনি মীর জাফরকে আবার তার সেনাপ্রধানের দায়িত্ব দেন ও ইংরেজদের বিরুদ্ধে সৈন্য প্রস্তুত করে যুদ্ধের নির্দেশ দেন। তখন মীর জাফরও মিথ্যা আনুগত্যের ভান করে। 23শে জুন 1757 এদিনই ঘটে যায় বাংলার ইতিহাসের সবথেকে নিকৃষ্ট ও কলঙ্কময় ঘটনা। পলাশীর প্রান্তরে নবাবের বিশাল বাহিনীর সামনে দাঁড়িয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুসজ্জিত বাহিনী। মীর জাফরের নেতৃত্বে নবাবের বাহিনী চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে তখন বৃষ্টিও শুরু হয়। এতে নবাবের সৈন্যদের গোলাবারুদ ভিজে যায়, কিন্তু তারপরও মোহনলাল ও মীর মদন বীর দর্পে লড়ে যায়। তারা হয়তো আর একটু সাহায্য পেলেও ইংরেজ বাহিনীকে পরাজিত করতে পারত।
কিন্তু মীর জাফরের আদেশে সমস্ত সৈন্য দাঁড়িয়ে যুদ্ধ ময়দানে সাজানো নাটক দেখতে থাকে। মোহনলাল ও মীর মদন মারা গেলে নবাবের শেষ আশাটুকুও মিলিয়ে যায়। নবাবের পরাজয় ঘটে। তখন নবাব সিরাজউদ্দৌলা সৈন্য সংগ্রহের উদ্দেশ্যে বিহার যেতে গেলে মীর জাফরের ছেলে মিরন নবাব সিরাজউদ্দৌলা ও তার স্ত্রী লুৎফুন্নেছাকে বন্দী করে। মুর্শিদাবাদে এনে মিরনের আদেশেই জল্লাদ মোহাম্মদী বেগ নবাব সিরাজউদ্দৌলাকে কুপিয়ে হত্যা করে। এভাবেই লোভ ও ক্ষমতার দ্বন্দ্বে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মৃত্যু হয়। নবাব সিরাজ যতই উদ্ধত বা খামখেয়ালি হোক না কেন, তিনি ছিলেন বাংলার নবাব। তিনি বাংলা থেকে ব্রিটিশদের পুরোপুরি উৎখাত করতে চেয়েছিলেন এবং তার জন্য কোনো আপোষও করেননি। কিন্তু কিছু স্বার্থলোভী ও কুচক্রী কর্মকর্তাদের জন্য তার পরাজয় ও করুণ মৃত্যু ঘটে। তবে তখনই নবাবী আমল শেষ হয়ে যায় না। ইংরেজরা তখন সরাসরি ক্ষমতায় যেতে চায়নি। সব ষড়যন্ত্রকারীদের ইচ্ছা অনুযায়ী মীর জাফরই সিংহাসনে বসে। তখন ইংরেজদের দাবি মেটাতে মেটাতে মীর জাফরও প্রায় নিঃস্ব হয়ে যায়। মীর জাফর হতে চেয়েছিলেন একজন ক্ষমতাশালী নবাব, কিন্তু হলেন ইংরেজদের গোলাম। ষড়যন্ত্রকারীরা কেউ সাধারণ জনগণের কল্যাণের কথা ভাবেনি। ক্ষমতার নেশায় সকলেই নিজ নিজ স্বার্থ উদ্ধারে ব্যস্ত ছিলেন। মীর জাফর চেয়েছিলেন নবাব হতে। শেঠ পরিবার ভয় পেয়েছিলেন নবাবের কাজকর্মে তাদের স্বার্থ বিপর্যস্ত হবে। আবার বাকিরাও চেয়েছিলেন তাদের ক্ষমতা যেন আরো বেড়ে যায়। ইংরেজ কোম্পানিও চেয়েছিল এই সুযোগে পুরো বাংলায় একচেটিয়া ব্যবসা করা এবং অন্যান্য বিদেশি বণিকদের থেকেও এগিয়ে থাকা। দেশ শাসনের কথা তারাও তখনও ভাবেনি। কিন্তু এসব কিছুর পরেও নবাবের পতনের পর ইংরেজ কোম্পানি ছাড়া আর কেউই লাভবান হয়নি। ইংরেজরা যখন দেখলো মীর জাফর তাদের দাবি মেটাতে ব্যর্থ হচ্ছে, তখন 1760 সালে মীর জাফরকে সরিয়ে তার জামাই মীর কাসিমকে নবাব করে। ইংরেজদের আবদার দিন দিন বাড়তেই থাকে। মীর কাসিম তখন বলে, ব্যাস আর না, এবার এদের থামাতে হবে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। ইংরেজরা তখন আরও শক্তিশালী। মীর কাসিমের সাথে বনাবনি না হওয়াতে ইংরেজরা তাকে সরিয়ে আবার মীর জাফরকে নবাব বানায়। মীর কাসিমও তখন দিল্লিতে গিয়ে সম্রাট শাহ আলম ও আহদের নবাব সুজাউদ্দৌলার সাথে একজোট হয়ে নতুন করে ব্রিটিশদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হন। 1764 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মীর কাসিমের সম্মিলিত শক্তির মধ্যে যুদ্ধ হয়, যা বক্সারের যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধে মীর কাসিমের বাহিনীর পরাজয় হয়। এরপর ইংরেজরা আর কোনো ঝুঁকি নেয়নি। তারা ভাবে, অনেক হলো এই নবাবী খেলা, এবার আমরাই বাংলার সিংহাসন পরিচালনা করব। 1765 সালে দিল্লির সম্রাট শাহ আলম থেকে বাংলার দেওয়ানি ব্যবস্থা নিজেদের নামে করে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার ভার নবাবের হাতেই রাখেন। এরপর 1773 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় এবং তাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরিভাবে ভারতের শাসক হিসেবে গণ্য হয়। এভাবেই মুষ্টিগত কিছু ক্ষমতালোভী মানুষের জন্য বাংলার স্বাধীনতা পুরোপুরি বিলীন হয়ে যায়।